This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমরা তার সত্যতা যাচাই করিনি, কিন্তু মনে হচ্ছে কি জানেন, তার খুব একটা প্রয়োজনও নেই। কারণ প্রথম যে ঘটনার কথা আপনাদের বললাম, ওই যে ক্লাব ঘরে একজনকে চ্যাংদোলা করে মারার যে ভিডিওটা, যেটা সোশ্যাল মিডিয়ায় প্রথমে ভাইরাল করেছিলেন বিজেপি নেতারা, আর তারপরেই তৃণমূলের এক মুখপাত্র বিরোধীদের কাউন্টার করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ভিডিওটা 3 বছরের পুরনো, 2021-এর। এখন এই সমস্ত পুরনো ভিডিও শেয়ার করে বিজেপি নেতারা নাকি তৃণমূলের বদনাম করছে। অর্থাৎ একটা বিষয় সব পক্ষই স্বীকার করে নিচ্ছে, তৃণমূলও স্বীকার করে নিচ্ছে ভিডিওটা সত্যি। তারপরেও কয়েকটা কথা, আচ্ছা ধরে নিন যে ভিডিওটা 3 বছর, কেন ধরে নিন ভিডিওটা 5 বছরের পুরনো, তাতে কি এলো গেল? বরঞ্চ তাতে তো এটা বেশি করে প্রমাণ হয়ে গেল যে জয়ন্তদের অত্যাচারের বিষয়টা কত দিন ধরে চলছে। এটা একদম এতে প্রমাণিত হয় না। পুরনো তো অনেক পুরনো ছবি যেরকম একটু হালকা ঝাপসা হয়ে যায়, এটা পুরনো ভিডিও, সুতরাং জয়ন্তদের অত্যাচারের নমুনাটাও খানিকটা হালকা হয়ে গেছে, অপরাধটাও খানিকটা হালকা হয়ে গেছে, এরকম তো না। বরঞ্চ যে জয়ন্তদের এলাকায় সবাই তৃণমূল কর্মী বলে চেনেন, সেই তৃণমূলের অস্বস্তি সেটাও কি কিছুটা কমে? পুরনো হয়ে গেছে, একটু বেশি ঝাপসা হয়ে যায়? আমার তো উল্টো মনে হয়, জানেন তো। এই ভিডিওটা যত পুরনো হবে তত প্রমাণ হবে যে আড়িয়াদহে ওই জয়ন্ত সিং, মানে জায়ান্ট সিং আর তার দলবল এতগুলো বছর ধরে, অনেক বছর আগের থেকে এরকম অত্যাচার চালাচ্ছে, আর সবাই মুখ বুজে সহ্য করে যাচ্ছে। কেউ তো এখন অবধি প্রতিবাদ করেনি, সুতরাং মানতে হবে তো যে এটা সবাই সহ্য করেছেন, অত্যাচারিত তো হয়েছেন কেউ না কেউ। যাদের এরকম অত্যাচার করার অভ্যেস, যারা পূর্ণবয়স্ক থেকে শিশু কাউকে ছাড় দেয় না, মা ছেলে বাজবিচার করে না, তাদের তো এটা সহজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তি তো চাপা থাকে না, এ তো বেরোবেই। বেরিয়েওছে নিশ্চয়ই অনেকবার, প্রশ্ন ওঠেনি, প্রতিবাদ হয়নি, প্রকাশ পায়নি। তাহলে সবাই মুখ বুঝেছিলেন না, এটাকে কেউ বলতে পারবে ভুল বলছি? এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, মাথার ওপর যদি কোনো বড় ছাতা না থাকে, এভাবে কি দিনের পর দিন কেউ মানুষের ওপর অত্যাচার করতে পারে? এই যে চোপড়ার জেসিবি, আড়িয়াদহের জায়েন্টরা, এরা যে এই যেভাবে যে কোনো মানুষকে যে কোনো অজুহাতে আড়ং ধোলাই দিত, অনেক দিন ধরে দিচ্ছে, তার লাইসেন্স তো কেউ না কেউ দিয়েছে, তাই না? এটাকে তো অস্বীকার করা যাবে না। লাইসেন্স ছাড়া তো কিচ্ছু হয় না, বিশেষ করে অত্যাচার। দেখুন, 1 জুলাই থেকে দেশে ন্যায় সংহিতা চালু হয়েছে। তার আগে কি ছিল? আইপিসি আর সিআরপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। কিন্তু চোপড়ার আড়িয়াদহে বোধহয় সেসব কিছু নয়, কাজ করে জেসিবি পেনাল কোড বা ওই জায়েন্ট পেনাল কোড। জেসিবির আইন বা জয়ন্তের আইন, জেসিবির কানুন বা জয়ন্তের কানুন, কারো জোরে বা কাদের জোরে এরকম অন্ধা কানুন চলতো সেটাও তো জানা দরকার, তাই না? আমাদের ওপরেই তো হয়েছে, সাধারণ মানুষের ওপরেই তো হয়েছে। দেখুন, আড়িয়াদহের ওই ভাইরাল ভিডিওর ভিত্তিতে ব্যারাকপুর কমিশনারেট তারা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। জাতীয় মহিলা কমিশন চ্যাংদোলা করে মারধরের ভিডিওর ভিত্তিতে রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে। এবার সেই রিপোর্ট নিশ্চয়ই যাবে। রিপোর্টগুলো যখন যাবে তখন বোঝা যাবে ওটা নাবালক না নাবালিকা, প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক, ছেলে না মেয়ে, কাকে মেরেছিল জয়ন্তরা। কিন্তু একটা কথা বলুন, যাদের ওই জয়ন্তর প্রাইভেট কারাগারে যাওয়ার অভিজ্ঞতা আছে, তারা সবাই যে এরকম মারধর খেয়েছেন এমনও তো নয়। তালতলা স্পোর্টিং ক্লাব, রক্তদান শিবির, টিভি শো, বিভিন্ন অনুষ্ঠানও তো করতো। সেই সব অনুষ্ঠানে নাকি অতিথি হিসেবে যেতেন মদন মিত্র, কামারহাটির বিধায়ক, হ্যাঁ, যার সঙ্গে এদের বেশ ভালো সম্পর্ক। ইনফ্যাক্ট মদন মিত্র নিজেও বলেছেন এদের ঘনিষ্ঠভাবে চিনতেন। সেই ঘনিষ্ঠতা কি কোথাও গিয়ে
ফিকে হয়ে গেছে, নাকি কোথাও গিয়ে মদন মিত্র রিয়েলাইজ করেছেন এরা বড় বিপজ্জনক, এদের সাথে ঘনিষ্ঠতাটাও বিপজ্জনক? মদন মিত্র বলেছেন তো পুলিশ নাকি সব জানতো, জেনেও নাকি কিছু করেন। কলেজ পড়ুয়া যুবক আর তার মাকে মারধরের ওই সিসিটিভি ফুটেজটা যখন ভাইরাল হয়েছিল, তারপর মদন মিত্র বলেছিলেন পুলিশ জয়ন্তকে যদি আড়াল করে, যদি গ্রেফতার করতে না পারে, তাহলে তিনি ধর্নায় বসবেন। মানে এটা কেউ অবশ্য তাকে জিজ্ঞেস করেননি। ওই যে পুলিশ সব জানে যেটা বলেছিলেন তিনি, কেউ যদি প্রশ্নটা করে বসতো যে তার মানে দুদল জানতো, তিনিও জানতেন পুলিশও জানতো, ঘনিষ্ঠভাবে জানতেন, তো ফলে কি করে না করে সেটা কি তিনি জানতেন না? দেখুন, ওই যে ধর্নায় বসার কথা বলেছিলেন, জয়ন্তকে গ্রেফতার করতে না পারলে, জয়ন্ত আগেই ধরা পড়ে গেছে, তাই তাকে আর কষ্ট করে ধর্নায় বসতে হয়নি। কিন্তু মদন মিত্র তখন থেকে পরপর যে কথাগুলো বলেছেন না, সেগুলো সব অমর হয়ে রয়েছে। যেমন মদন মিত্র বলেছিলেন যে পুলিশ যদি ওই সমাজ বিরোধীদের শায়েস্তা করতে না পারে, তাহলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল, বেআইনি নির্মাণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা নিয়ে পরপর কড়া নির্দেশ দেওয়ার পর একটা অদ্ভুত জিনিস দেখলাম, জানেন তো? তৃণমূলের বড় মেজো সেজো সব কর্তারা মুখ খুলছেন। তৃণমূলের ভেতরের অন্ধকার দিকটা যেরকম তৃণমূল নেত্রী নিজে দেখিয়ে দিচ্ছেন, তেমন মদন মিত্ররাও দেখিয়ে দিচ্ছেন। এটা থেকেও আমার একটু অদ্ভুত লাগছিল যে এরকম তো চট করে হওয়ার কথা না। মানে দেখুন, সচরাচর আমরা দেখেছি যখন এই পার্টির ভেতরের এই সমস্ত বিষয় সম্পর্কে, অর্থাৎ পার্টির ভেতরের অন্যায় সম্পর্কে মুখ খোলার হয়েছে, তখন একা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন। খেয়াল করে দেখুন, এর আগে সেই কাটমানির প্রসঙ্গে তিনি বলেছিলেন কাটমানি ফেরত দিন, কেউ কেউ কাটমানি নিচ্ছে। এরকম বিভিন্ন সময় কখনো তিনি পুলিশকে কাঠগড়ায় তুলেছেন, কখনো পার্টির কিছু কর্মীকে কাঠগড়ায় তুলেছেন, কিন্তু তুলেছেন তিনি একা। এই প্রথম দেখলাম তার যে পেটেন্ট স্টাইলটা, সেটাকে কপি করে নিচ্ছেন তার তারাও সব একই কথা বলছেন। আচ্ছা, এতে কি ওনার বক্তব্যের জায়গাটা একটু লঘু হয়ে যাচ্ছে না? যে একটা এক্সক্লুসিভিটি ছিল, সেটা কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে না? এর ফলে কি হচ্ছে? পার্টি ভার্সেস পার্টি হচ্ছে, কিন্তু তাদের লাভটা কি হচ্ছে? দেখুন, তৃণমূল নেতারা আত্মশুদ্ধির একটা শপথ নিতে পারেন, সবাই মিলে নিলেন হয়তো, কিন্তু তাতে লাভ কতটা হচ্ছে সেটা কিন্তু হিসেব করার ব্যাপার। এবং সব থেকে বড় কথা, যিনি অন্যরকম বললে লোকজন বিশ্বাস করেন, তার মতো যদি সবাই বলতে শুরু করেন, লোকে তখন সেই ব্যাপারগুলোকে কিভাবে নেবে বলুন তো? ভিডিও যেখানকারই হোক, যারাই করুক, পুলিশ সব জানে। পুলিশ জানে না এমন কোনো ব্যাপার নেই। এবং এই যে দেখাচ্ছে ধরে পেটাচ্ছে, এরা কেউ ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে ঠিকাদার। এদের দিয়ে মানুষগুলোকে গরু মারার মতো, চোর মারার মতো, কুকুর মারার মতো পেটানো শেখায়। তারপর সেগুলো দিয়ে সব ভাড়াটে তোলে, এ করে। পেছনে ঠিকাদার রয়েছে। পুলিশ সব জানে। ঘটনাচক্রে এমন ক্লাব আছে যেখানে আমি প্রেসিডেন্ট, যেমন এখানে আরও ক্লাব আছে। এখানে আমাদের মেঘনাথ ক্লাব বলে একটা ক্লাব আছে, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, সেখানেও আবার আমি, মুশকিল হয়েছে কি, আমি যে কোথায় প্রেসিডেন্ট হয়তো দেখা যাবে তালতলা ক্লাবও আমার নাম লাগিয়ে দিয়েছে। আমার তো ভয় লাগে এই গুন্ডাদের বিরুদ্ধে মুখ করতে গিয়ে একদিন আমাদেরই উপর গণপিটুনি হয়ে যাবে। এইরকম অবস্থা? হ্যাঁ, তার কারণ আমার কাছে তো রিভলভার নেই, আমার কাছে তো কিচ্ছু নেই। আমার কাছে তৃণমূলের জোড়া ফুল আর মমতা ব্যানার্জির একটা মুখ, একটা গীতা আর একটা মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। অসাধারণ। এইরকম যদি নেতারা সবাই সর্বহারা হয়ে যেতেন, তাহলে আমাদের দেশটার চেহারাটাই অন্যরকম হয়ে যেত। যাই হোক, কিন্তু বিশ্বাসের জায়গাটা বা ভয়ের জায়গাটা সব নেতাদেরই তো মনে হচ্ছে একই রকম। এই তো সেদিন ফিরহাদ হাকিমকে তো একই রকম আশঙ্কা প্রকাশ করতে শুনলাম, আপনাদের শুনিয়েছিলাম, তাই না? ওই যে রাজ্যে চুরি, ডাকাতি, গুলি চলার ঘটনা, এগুলো যখন পরপর বেড়ে যাচ্ছে দেখে
তিনিও তো স্ত্রী সন্তান নিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন সেটা বলেছিলেন। আজ মদন মিত্র বললেন তিনিও হামলার আশঙ্কা করছেন এবং পুলিশের ওপর নাকি তার বিন্দুমাত্র ভরসা নেই, যখন তখন নাকি গুলি খেয়ে যেতে পারে। সবাই এক সুরে কথা বলছেন, সবার এক ভয়। এবার নেতা, মন্ত্রী, বিধায়ক তাদের যদি এই ভয় হয় তাহলে আপনি আমি কোথায় যাব বলুন তো? নাকি আমরা ভয় পেতে পেতে অকুত ভয় হয়ে গেছি বলে সবাই ধরছেন? সিরিয়াসলি আমরা যে বেঁচে আছি এইসবের মধ্যে দিয়ে রেগুলার বেসিসে আমরা নিজেদের কাজকর্ম করে যাচ্ছি, আমাদের থেকে বড়, আমাদের থেকে বেশি সাহসী আর কেউ আছে নাকি? আমরাই তো অকুত ভয় সাধারণ মানুষ। এটার বাইরে কিন্তু কোনো কথা হয় না, জানেন তো। দেখুন, আজকে ওই অত্যাচারের ভিডিও ছাড়া আরিয়াদহের আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে। সে ভিডিওটা খুব ইঙ্গিতবাহী। ওই ভিডিও দেখা যাচ্ছে পিস্তল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে টিম জায়ান্ট। এবার যাকে হাতে ধরে পিস্তল চালানো শেখানো হচ্ছে সেই ভদ্রলোকও নাকি স্থানীয় তৃণমূল কর্মী, নাম বাপ্পা। ভাবুন তো, তার মানে কামারহাটি বিধায়কের এলাকায় এরকম বন্দুকবাজের অভাব নেই এবং তারা সবাই ট্রেনিং না নিয়ে দুম করে হাতে কিছু ধরিয়ে দেওয়া হয় না। এটার একটা কারণ আছে, জানেন তো। আপনি খেয়াল করে দেখবেন, সবাই ছোটোবেলার থেকে তো সবাই ক্লাব ঠাপ করেছেন, টুকটাক মারপিট টারপিট কেউ করেননি এরকমও না বন্ধুদের সঙ্গে। দেখবেন গায়ে হাত তোলাটা কিন্তু সবাই পারে না। আর যেটা মানে অনেক দাগি আসামির সঙ্গে কথা বলে যারা দুধে পুলিশ অফিসার, তারা বলেন সবাই বন্দুক বা ছুরি চালাতে পারে না। হাতে ছুরি ধরিয়ে দিলে বা বন্দুক ধরিয়ে দিলে সবার হাত লক্ষ্যভেদ করবে না, হাত কাঁপবে, অনেকের হাত থেকে পড়ে যাবে। তার মানে এরা এমনি টিপ প্র্যাকটিস করেন যাতে পিস্তল টিস্তল চালানোর প্রয়োজন হলে ঠিকভাবে চালাতে পারে, সেই জন্যই প্র্যাকটিস করেছে, হাত মক্স করেছে, ট্রেনিং নিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, জয়ন্তরা কাদের দিকে পিস্তল তাক করেছে এতদিন, কাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে? আরিয়াদহের এক প্রমোটার তিনি অভিযোগ করেছেন যে তোলা না দেওয়ায় তাকে লক্ষ্য করে নাকি গুলি চালিয়েছিল জয়ন্তের গ্যাং, তার পায়ে গুলি লাগে। অর্থাৎ আমাদের সন্দেহটা ঠিক, আরিয়াদহের যে বন্দুকবাজ, যারা বন্দুক চালানো শিখেছে, জয়ন্তের দলবল, তারা শুধু প্র্যাকটিসই করেনি, তারা টার্গেটকে গুলিবিদ্ধও করে। এবং খেয়াল করে দেখুন, পায়ে গুলি লেগেছে। সচরাচর কি শোনা যায়, পুলিশ নাকি যখন গুলি চালায় তখন বলা হয় পায়ের দিকে লক্ষ্য করে চালায় যাতে চট করে কারোর প্রাণ না যায়, কিন্তু ব্যাপারটা কার্যকরী হয়। এবার পায়ে মারবেন বললেই কি আর পায়ে মারা যায়? ছোটোবেলায় আমরাও তো বহু কিছু লক্ষ্যভেদ করার চেষ্টা করেছি। এই আমকে টার্গেট করে ইট ছুঁড়েছি, ও পাশে যদি কোনো আমে গিয়ে লেগেছে বলেছে ওই আমটাকে টার্গেট করেছি। কজন আর ওই বলে আমের গায়ে লাগাতে পেরেছি, তাই না? কিন্তু যারা ওই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে গুলি চালাতে পারেন তারা কতটা ট্রেন্ড এবং তাদের এই প্র্যাকটিস করাটা কতটা সার্থক, বুঝতে পারছেন? অস্ত্র প্রশিক্ষণ দেখেছি, পুলিশে হয়, মিলিটারিতে হয়, এখানে যেরকমভাবে প্রশিক্ষণ হয় সত্যি আজকে আমি জানলাম এবং আমি এটা ভাবতে পারছি না, কেউ আমাদের জানায়নি। যে বাপ্পা নামের একটি ছেলে, জ্যান সিংয়েরই ছেলে, গ্রুপেরই ছেলে, এদের কাছে সবসময় আর্মস থাকে, এদেরকে নিয়েই এইসব নিয়েই তারা সৃষ্টি করে এলাকার মধ্যে। সারা রাত দিন এই চলছে ওদের, তোলাবাজি থেকে আরম্ভ করে সব কিছু চলে এদের। বন্দুক নিয়ে ঘোরাফেরা করে এরা। ট্রেনিং জায়ান্ট বাপ্পাকে কি শেখাচ্ছে? মেশিন দিচ্ছে, মেশিন নিয়ে ওকে দেখাচ্ছে গুলি কিরমভাবে করতে হয়, সেসব দেখাচ্ছে। সব প্রশিক্ষণ চলে এরকম মাঝে মাঝেই চলে। তোলা আমার থেকে চেয়েছিল কিন্তু আমি কোনো সময় দিইনি, ওই না দেওয়াতেই আমার রাগ। ওর পায়ে গুলি লেগেছে, অল্পের জন্য পেঁচে গেছে অরিত্র। 3টা গুলি না, একটাই চালিয়েছিল, এইখানটা পুরো বেরিয়ে গেছিলাম ভাবে। 2023 সালের 29শে জুন এখান থেকে সকালবেলা 11:40-45 বেরোই, আমার অ্যাটাকটা হয় 12:10। আমি বাইকে করে যাচ্ছি, আমার বাইকটার স্পিড ছিল 35 থেকে 40। থাম করে আওয়াজ, থতমতো খেলাম ফার্স্টে বাইকে, তারপরে পায়ে। একদম এই যে মৌসুমী মোড় থেকে আমার বাড়ির মাঝখানে। এবার আমাকে ফেলার ওটাই মুভমেন্ট, ফেলার পরই ইট, রড, লাঠি, মেশিনের বাট
তো শরীরের দাগগুলো দেখে বুঝতে পারছেন, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ। তারপরে আমি ইনজোর্ড হই, আস্তে আস্তে সুস্থ হয়ে আবার নিজের কাজকর্ম নাবি। তারপরে আবার ওদের কুকীর্তি, আবার একে মারছে, তাকে মারছে, একে মারছে, ওকে মারছে। সিনেমায় দেখেন না, ওই নায়ক চালায় এরকম একদম নির্দিষ্ট লোককে, ভিলেনকে মাটিতে ফেলে দেওয়ার জন্য একদম টার্গেট করে টায়ার ফাটিয়ে দেয়। এখানে ওরকম টার্গেট করে মানে কোথাও থামিয়ে দেওয়া বা বাইক থেকে ফেলে দেওয়ার কাজটা করে ফেলে। এই যে কামারহাটির পুরপ্রধানের কথাটা শুনলেন, খুব ইন্টারেস্টিং লাগলো না? গোপাল শাহ বলছেন সেনাবাহিনী বা পুলিশে যেভাবে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় তেমনই তাদের এলাকায় কিছু একটা হচ্ছিল, কিন্তু তিনি সেটা যে এখানকায় তার এলাকায় হয় তিনি নাকি ভাবতেই পারছেন না। এমনকি এমন কিছু যে হচ্ছে এটাও নাকি তাদের কেউ বলেনি। আচ্ছা কে বলবেন বলুন তো? হারিয়া দহে কার ঘাড়ে কটা মাথা ছিল যে জয়ন্তদের বিরুদ্ধে মুখ খুলবে? নেতারাও তো এতদিন কোনো কথা বলেননি। এই এতদিনে জয়ন্ত গ্রেফতার হওয়ার পর তারা তখন মুখ খুলতে শুরু করছেন এবং এমন এমন কথা তারা বলছেন, জয়ন্ত শুনলে হয়তো বলবেন তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। বলা তো যায় না কে কি কখন বলে। আর এই জয়ন্তের যা মেজাজ আজকেও দেখছিলাম, পাত্তাই দেয় না, পুলিশ হেফাজতে রয়েছে, ভিডিও টিডিও বেরিয়েছে, তাদের বলছে ভিডিও দেখে নিন। বিরাট আত্মবিশ্বাস আর কি, কিচ্ছু হবে না এরকম ব্যাপার আর কি। দেখুন পিস্তল চালানোর ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে, কিন্তু তারপরেও কি বিরোধীরা সন্তুষ্ট হবেন? বিরোধী নেতারা তো কবে থেকেই বলে আসছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, পুলিশ প্রশাসন কাজ করে না, মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মহিলাদের মান সম্মান নেই, চুরি দুর্নীতি এগুলো সব ওই অশ্বমেধের ঘোড়ার মতো চারপাশে ছুটে চলেছে। চারদিকে কীরকম যেন একটা ওই যা খুশি তাই করার একটা প্রতিযোগিতা চলছে। কিন্তু এই সব কথাই তো এতদিন ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে তৃণমূল। এখনও কি এইভাবে উড়িয়ে দিচ্ছেন তারা? বোধহয় না। দেখুন লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তৃণমূলে কিছু লোক আছে, কিছু নেতা আছে যারা টাকা তুলছেন আর জবরদখলে ইন্ধন দিচ্ছেন। আইন শৃঙ্খলা মানছেন না তৃণমূলের লোকেরাই। এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পর বিরোধীদের কি আর দরকার পড়ে? তাদের মুখ খোলারও দরকার নেই। তারাও দেখছি সেই জন্যে আর কি নিশ্চিন্ত হয়ে বসে আছেন। বিশেষ করে কাউকেই দেখছি না যে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বা মুখ খুলছেন। অদ্ভুত, তারা হয়তো মনে হচ্ছে কেউ যখন করেই দিচ্ছে এবং তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন তো কাজের কাজটা হয়েই যাবে, কাজের কাজ হলেই হলো। প্রতিবাদ দরকার, ওরা আবার সর্বোচ্চ জায়গা থেকে প্রতিবাদ আসছে, মুখ খুলছেন, যথেষ্ট। বেগার খাটনি কে খাটে বোঝা যায় জানেন তো। যখন এরকম সব অভিযোগগুলো আসে, যখন চারপাশ থেকে এরকম প্রতিক্রিয়া তৈরি হয়, তখন বোঝা যায় যে রাজ্যে সব কিছু ঠিক নেই। আর এটাও বোঝা যায় শাসক দলের ওপর নেতৃত্বের যে নিয়ন্ত্রণ সেটা কোথাও গিয়ে বোধহয় আলগা হচ্ছে জানেন তো। চারিদিকে এই যে নিয়ন্ত্রণহীনতা, এর ফলেই কি এরকম যে যেমন খুশি করো সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো তাই যদি হয় তাহলে আমি আপনি কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো? কারণ প্রাইভেট কারাগার তো শুধু ওই আরিয়াদা আর জয়ন্ত সিং নয়, রাজ্যের আরও কিছু জায়গায় আরও কয়েকজন চালাচ্ছে। এবং ইন্টারেস্টিং বিষয় কি জানেন, তারাও নাকি তৃণমূলেরই লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রকম বার্তা, মানে এর থেকে কড়া বার্তা কোনো নেত্রী দিতে পারেন না, এই রকম আত্মসমালোচনা কোনো নেত্রী করতে পারেন না। এরমভাবে নিজের পুলিশকে কাঠগড়ায় কোনো পুলিশ মন্ত্রী তুলতে পারেন না। অথচ দেখুন তারপরেও যখন বিভিন্ন জায়গা থেকে যা যা ঘটছে, যা যা আসছে, যা যা শুনছি, যেগুলো আপনাদের শোনাচ্ছি, সেগুলো শুনলে এটাই তো মনে হবে এত কিছুর পরেও রাজ্য যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। রাজ্য খাবি খাচ্ছে আর পরিত্রাণের পথ হাতড়াচ্ছে অন্ধকারে। এখন কি মনে হচ্ছে জানেন তো, এই অন্ধকারের ভেতর আলো ফেলতে কিছু কথা তো বলতেই হবে। ওই যে কথাগুলো না বললেই নয়।